গুড আফটারনুন এভরিওয়ান। আজকের আমাদের একটা নতুন টপিক দ্যাট ইজ ক্লাস 8 এর কেমিস্ট্রির ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। এখানে কিন্তু শুধু ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস লেখা আছে, চ্যাপ্টারের নামই সেটা। কিন্তু আমরা কিন্তু এই দুটো চেঞ্জের সাথে অন্যান্য অনেক ধরনের চেঞ্জেস, তাদেরকে কেন বলা হচ্ছে, সেই চেঞ্জেস কেন বলা হচ্ছে, বা কিছু এক্সাম্পলস, এগুলো আমরা পুরোটা আজকে ইন ডিটেইল পড়ে নেব। খুব ইজি একটা চ্যাপ্টার, তো চলো শুরু করা যাক। প্রথমেই যেটা বললাম যে আমরা কিন্তু শুধু ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস পড়বো না, তার সাথে এতগুলো টাইপস অফ চেঞ্জেস পড়বো। তাহলে চেঞ্জ আমরা কোনটাকে বলবো? চেঞ্জ আমরা সেটাকে বলবো যে কোনো একটা কিছু রয়েছে, সেটার যদি কোনো অ্যাপিয়ারেন্সে চেঞ্জ হয়, বা ছিল হয়তো রেড কালার, হয়ে গেল ব্লু কালার, মানে কি এখানে আমরা দেখছি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, ছিল হয়তো রেক্ট্যাঙ্গুলার ইন শেপ, হয়ে গেল কোনোভাবে একটা ইরেগুলার একটা শেপ, এটাও একটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ছিল 2 সেন্টিমিটার, হয়ে গেল 1 সেন্টিমিটার, এটাও একটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এই যে চেঞ্জেসগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা দেখতে পাচ্ছি, রাইট? এটাকে আমরা ওয়ান টাইপ অফ চেঞ্জ বলতে পারি, যেখানে আমরা অ্যাপিয়ারেন্সটাকে চেঞ্জড হতে দেখছি। আর আরেকটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ, যেটাকে আমরা দেখতে পারি না, তার এফেক্টটাকে আমরা ফিল করতে পারি বা দেখতে পারি, মানে তার এফেক্টটাকে দেখতে পাচ্ছি, কিন্তু চেঞ্জটাকে কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। এই দুটোই হচ্ছে মেইনলি ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ। বাট হোয়াট ইজ চেঞ্জ? চেঞ্জ হচ্ছে এই যে ছিল আগে একটা জিনিস, হয়ে গেল এখন একটা অন্যরকম জিনিস, অন্যরকম কালার। আচ্ছা, ছিল আগে অন্য একটা শেপ, এখন অন্য একটা শেপ হয়ে গেছে, সাইজটাও চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই যে বলছি সাইজটাও চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি আগে যেটা ছিল এখন আর সেটা নেই। এখানে ইনক্রিজড হতে পারে, ডিক্রিজড হতে পারে, বা অন্যরকম, এখানে ব্লু না হয় হোয়াইটও হতে পারে, বা অন্য কোনো কালারও হতে পারে। তাহলে এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা বিভিন্ন টাইপসের হতে পারে। কিরকম? ফার্স্টেই আসছে ন্যাচারাল অর ম্যানমেড, মানে যেই চেঞ্জটা হচ্ছে সেটা কি ন্যাচারালি হচ্ছে, নাকি ম্যানমেড অর আর্টিফিশিয়াল, যেটাকে আমরা বলতে পারি, মানে সেখানে হিউম্যান ইন্টারভেনশন রয়েছে, হিউম্যান ইন্টারফিয়ারেন্স রয়েছে। এই দুটো একটা টাইপ হতে পারে, মানে এই দুটো একটা বেসিসে আমরা একে ক্লাসিফাই করছি যে হিউম্যান ইন্টারফেয়ার করছে কিনা। আচ্ছা, নেক্সট হচ্ছে পিরিয়ডিক নাকি নন পিরিয়ডিক। পিরিয়ডিক্যাল একটা ম্যানার ফলো করছে, একটা আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম ওটা রিপিটেডলি হচ্ছে, নাকি যখন তখন র্যান্ডামলি হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো একটা বেসিসে হচ্ছে। নেক্সট হচ্ছে রিভার্সেবল নাকি ইররিভার্সেবল, যেই চেঞ্জটা একবার হয়ে গেল, এটাকে কি আবার আমি রিভার্স ব্যাক করে আগের কন্ডিশনে ফিরিয়ে আনতে পারবো? যদি ফিরিয়ে আনতে পারি দ্যাট ইজ কল্ড রিভার্সেবল, আর যদি ফিরিয়ে না আনতে পারি দ্যাট ইজ কল্ড ইররিভার্সেবল চেঞ্জ। রেড থেকে ব্লু হয়ে গেছে, আর আমি ব্লু কালারটাকে রেডে কনভার্ট করতে পারছি না, তাহলে সেটাকে আমি বলবো ইররিভার্সেবল। আর যদি দেখি আচ্ছা রেড থেকে ব্লু হয়েছিল, আবার ব্লু থেকে রেড হয়ে যাচ্ছে, এটাকে আমি বলবো তখন রিভার্সেবল, রাইট? স্লো অ্যান্ড ফাস্ট, কোন একটা চেঞ্জ খুব তাড়াতাড়ি হচ্ছে, তাহলে তখন আমি সেটাকে বলবো ফাস্ট চেঞ্জ। আর যদি খুব আস্তে আস্তে টাইম, বেশ অনেকটা টাইম নিয়ে হয়, তখন সেটা আমি বলবো স্লো চেঞ্জ। আর মেন যেটা আমাদের এই চ্যাপ্টারের, দ্যাট ইজ ফিজিক্যাল চেঞ্জ নাকি কেমিক্যাল চেঞ্জ। বোঝা গেল? তো আমরা এবার প্রথমে এই চেঞ্জগুলোকে একটু ডিটেলে দেখে নেব উইথ দেয়ার এক্সাম্পলস। আচ্ছা, ফার্স্টেই আসছে কি ন্যাচারাল নাকি ম্যানমেড। আচ্ছা, চেঞ্জেস দ্যাট অকার অন দেয়ার ওন ইন নেচার অ্যান্ড আর স্পন্টানিয়াস, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, তাতে কোনো হিউম্যান ইন্টারফিয়ারেন্স নেই, বা কেউ আলাদা করে কিছু হেল্প করছে না, ওটা নেচারে হয়ে যাচ্ছে, ন্যাচারাল প্রসেসের থ্রুতে হয়ে যাচ্ছে, which are carried out by natural forces and biological processes. ন্যাচারাল ফোর্সেস মানে কি নেচারের যা যা এক্সটার্নাল ফোর্স রয়েছে সেইগুলো ইউজ করে বা সেইগুলোকে কাজে লাগিয়ে চেঞ্জটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে স্পন্টানিয়াসলি। আরেকটাকে বায়োলজিক্যাল প্রসেসেস, মানে কোনো প্লান্টস, কোনো অ্যানিমালস, তার ভিতরে যে ফিজিওলজিক্যাল বা বায়োলজিক্যাল প্রসেসগুলো হচ্ছে, সেই প্রসেসগুলোও কিন্তু নেচারের হেল্প নিয়েই হচ্ছে। মানে ওটা কি আমরা বাইরে থেকে কিছু করছি তারপরে চেঞ্জটা হচ্ছে না, ওটা অটোমেটিক্যালি হচ্ছে স্পন্টানিয়াসলি। তাহলে এই যে চেঞ্জেস গুলো, এটাও কিন্তু
আমার ন্যাচারাল চেঞ্জের মধ্যেই পড়বে। ফর এক্সাম্পল চেঞ্জ অফ সিজন, তাহলে এটা ন্যাচারাল ফোর্সকে কাজে লাগিয়ে হচ্ছে। আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম এটা হতেই থাকে। আচ্ছা, সানরাইজ অ্যান্ড সানসেট, রাইট? এবার বলবে যে আচ্ছা প্রত্যেকদিন তো সানরাইজ এক টাইমে হয় না, সানসেট তো এক টাইমে হয় না। না, একদম পয়েন্ট টু পয়েন্ট ওরকম না যে আজকে 6:12 6:12 সানরাইজ হয়েছে, নেক্সট ডে সেম টাইমেই হবে, মানে 6:12 হবে, সেটা 6:13 হতে পারে না, সেটা না। কিন্তু তুমি ডিউরেশনটা দেখো অলমোস্ট সেম, তাহলে আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম ওটা হয়ে যাচ্ছে। আর এটা কি ন্যাচারালি হচ্ছে, আমরা কেউ ওকে ইনস্ট্রাক্ট করছি তারপরে হচ্ছে, বা কিছু হেল্প করছি তারপরে হচ্ছে, এরকম তো ব্যাপার নেই, তো এটা ন্যাচারালি হচ্ছে। গ্রোথ ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমালস, প্রত্যেকটা প্লান্ট বা প্রত্যেকটা অ্যানিমাল তাদের ন্যাচারাল প্রসেস, বায়োলজিক্যাল প্রসেসের থ্রুতে গ্রো করছে, তাহলে দিজ আর ইনক্লুডেড ইন ন্যাচারাল চেঞ্জেস। আর যেগুলোতে হিউম্যান ইন্টারফিয়ারেন্স থাকে, হিউম্যান ইন্টারভেনশন থাকে, সেগুলোকে আমরা বলবো ম্যানমেড অর আর্টিফিশিয়াল চেঞ্জেস। পিপল কজ ফর দেয়ার ওন বেনিফিটস, আলটিমেটলি লিডিং টু এনভায়রনমেন্টাল ড্যামেজ, যেমন ডিফরেস্টেশন ফর ভেরিয়াস পারপাসেস। আমি বড় একটা কোনো বিল্ডিং তৈরি করব, বা আমার উড দরকার ফর মেকিং ফার্নিচার্স অ্যান্ড আর্টিক্রাফটস, বা আমি ওই হানি কালেক্ট করছি। তো এই যে ডিফরেস্টেশন প্রসেসগুলো, এগুলো কেন হচ্ছে? কারণ হিউম্যান ইন্টারভেনশন হচ্ছে, তাই জন্য মানুষ নিজে থেকে করছে, তাই জন্য এই জিনিসটা হচ্ছে। তাহলে এই ডিফরেস্টেশনের জন্য যে চেঞ্জেসগুলো হবে সেটাকে আমি ম্যানমেড চেঞ্জ বলতে পারি। যেমন ধরো ডিফরেস্টেশন, প্রচুর ডিফরেস্টেশন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে, ন্যাচারাল ক্যালামিটিস বেড়ে যাচ্ছে, এগুলো কিন্তু কোনো না কোনোভাবে আমাদের জন্য, মানে দিজ আর কজড বাই হিউম্যানস। নেক্সট হচ্ছে বার্নিং অফ ফসিল ফুয়েল, পেট্রোল হতে পারে, পেট্রোল, ডিজেল, কেরোসিন, কোল, যে কোনো কিছু। এই যে এগুলোকে আমরা বার্ন করছি, এগুলো হিউম্যানরাই করছে, আমরাই করছি এগুলো, রাইট? গ্লোবাল ওয়ার্মিং ডিউ টু দ্য রিলিজ অফ হার্মফুল গ্যাসেস, তাহলে গ্লোবাল ওয়ার্মিং যে হচ্ছে কেন? কারণ এই যে আমরা এত ডিফরেস্টেশন করছি, ফসিল ফুয়েল বার্ন করছি, তারপর ধরো ক্লোরোফ্লুরোকার্বন বেরোচ্ছে, যেগুলো আমাদের এসি বা এয়ার কুলিং যে অ্যাপ্লায়েন্সেস গুলো রয়েছে সেখান থেকে বেরোয়। তো এগুলো কেন হচ্ছে? কারণ মানুষ করছে তাই। তাহলে এই দুটো গেল, একটা ন্যাচারাল, একটা হচ্ছে ম্যানমেড, যেটাকে আমরা আর্টিফিশিয়াল চেঞ্জেসও বলতে পারি। নেক্সট আসছে পিরিয়ডিক অ্যান্ড নন পিরিয়ডিক, যেটা আমি সানরাইজ সানসেটের বলতে গিয়ে কিছুটা বলেছি, যে সানরাইজ বা সানসেট এটা তো একটা পিরিয়ডিক্যাল ম্যানারেই হচ্ছে। আজকে সানরাইজ হবে, আবার সানসেট হবে, আবার নেক্সট ডে সানরাইজ হবে, এটা তো হতেই থাকবে, থেমে থাকবে না। তাহলে এটা কি হচ্ছে? অকার রিপিটেডলি অ্যাট এ রেগুলার ইন্টারভেল। দিস চেঞ্জেস আর ইজি টু প্রেডিক্ট, মানে তুমি জানো যে এটার পর তো এটাই হবে, এই সিজনের পর তো এই সিজনটাই আসবে। রোটেশন অফ দ্য আর্থ কজিং ডে অ্যান্ড নাইট, তাহলে তুমি মোটামুটি, আমরা খুব ভালোভাবেই, মোটামুটি বলাটা ভুল, খুব ভালোভাবেই আন্দাজ করতে পারি বা প্রেডিক্ট করতে পারি যে আচ্ছা এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার একটু পরেই রাত হয়ে যাবে। তো এগুলো প্রেডিক্ট করা খুব ইজি। আচ্ছা, ডে অ্যান্ড নাইটটা তো খুবই ইজি। সুইঙ্গিং অফ পেন্ডুলাম, পেন্ডুলাম দেখেছো? পেন্ডুলাম ক্লক, একটা রকম বব থাকে, সেটা একবার এই দিকে যায়, একবার এই দিকে যায়, তো জিনিসটা এই এরকম ভাবে দুলতে থাকে, সুইং করতে থাকে। তো এটাও একটা পিরিয়ডিক্যাল ম্যানারেই হচ্ছে, এমন না যে এই দিকে গিয়ে থেমে থাকলো আবার এই দিকে আসলোই না, এরকম না। আর এদের ডিস্টেন্সটা, মানে কি এখানে যতটা ডিস্টেন্স উপরে উঠবে এইদিকেও কিন্তু ততটা ডিস্টেন্সই উপরে উঠবে বা সরে যাবে, তাহলে এটাও একটা পিরিয়ডিক্যাল ম্যানারে হচ্ছে। হার্টবিট আমাদের একটা পিরিয়ডিক্যাল ম্যানারে হয়, হ্যাঁ একটু এদিক ওদিক হতে পারে, একটু 19-20 হতে পারে, 72 to 74 বা 65 হতেই পারে, কিন্তু একটা পিরিয়ডিক্যাল ম্যানারে হচ্ছে। আরেকটা হচ্ছে নন পিরিয়ডিক, চেঞ্জেস দ্যাট অকার র্যান্ডমলি উইথ নো রেগুলার টাইম ইন্টারভেলস। কোনো ন্যাচারাল ক্যালামিটিস, ন্যাচারাল ডিজাস্টার, ফ্লাড হচ্ছে হঠাৎ করে হয়ে গেল, আর্থকুয়েক হচ্ছে হঠাৎ করে হয়ে গেল, এদের কোনো পার্টিকুলার কোনো টাইম পিরিয়ড নেই যে এই টাইমটার পরেই এটা হবে, তাহলে এরা র্যান্ডমলি হতে পারে। অ্যান্ড দিস চেঞ্জেস ক্যান, সরি এটা নিট হবে না, নট হবে, ক্যান নট বি প্রেডিক্টেড আর্লিয়ার। হ্যাঁ এখন যদিও কিছুটা প্রেডিক্ট করা যায় থ্রু দ্য স্যাটেলাইটস অ্যান্ড টেকনোলজিস, কিন্তু আমি তো একদম হুবহু বলে দিতে পারি না যে এইটার পরে আর্থকুয়েক হবেই। একটা প্রেডিকশন থাকতে পারে, বাট ডে এর পরে তো নাইট হবেই।
সুইঙ্গিং অফ পেন্ডুলাম, যদি না ঘড়িটা খারাপ হয়ে যায়, এটা তো দুলতেই থাকবে, হার্টবিট করবেই, হার্টবিট না হলে তো একেবারেই অবস্থা শেষ। তাহলে এইগুলো আমি প্রেডিক্ট করে বলেই দিতে পারি, কিন্তু এগুলোকে এখন আমরা বলতে পারি যে প্রেডিক্ট হয়তো কিছুটা করা যায় অবশ্যই, কিন্তু সেগুলো কিন্তু একদম এটা না যে আর্থকুয়েক আজকে হবেই, সেটা আমরা বলতে পারছি না। নেক্সট হচ্ছে রাস্টিং অফ আয়রন, কখন হবে সেটা বলা যায় না। হ্যাঁ, রাস্টিং অফ আয়রন হবে, যদি আমি একদম এয়ারের মধ্যে রেখে দিই হবে, কিন্তু কবে হবে সেটা আমি জানি না। ব্রেকিং অফ গ্লাস, হঠাৎ করে হাত থেকে গ্লাসটা পড়ে গেল, আজকে পড়বে নাকি 10 দিন বাদে পড়বে সেটা তো আমি জানি না। দিজ আর ভেরি আনপ্রেডিক্টেবল, তাই জন্য এরা হচ্ছে নন পিরিয়ডিক চেঞ্জেস। নেক্সট হচ্ছে স্লো অ্যান্ড ফাস্ট, যেই চেঞ্জেস গুলো খুব বেশি টাইম নেয়, ইট টেক্স আ লং পিরিয়ড অফ টাইম, সেটাকে বলা হচ্ছে স্লো চেঞ্জ। যেমন ফর্মেশন অফ ফসিল, সেই কবে কোনো প্লান্টস বা অ্যানিমালস একদম চাপা পড়ে গেছিল, আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিল, সেখান থেকে এবার ফসিল তৈরি হচ্ছে, ইট টেক্স মাচ লঙ্গার টাইম। রাস্টিং অফ আয়রন, এটাও তাই, এটা যদিও ফসিলের মতন অতটা টাইম নেয় না, বাট এটাও টাইম নেয়, আজকে রাখলেই কালকে রাস্টিং হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু যেগুলো খুব ফাস্ট হচ্ছে, যেমন কি বার্নিং অফ পেপার, এক্ষুনি যদি আগুন লাগাই পুরো পেপারটাই পুড়ে যাবে। লাইটনিং ডিউরিং রেইন, যেটাকে আমরা থান্ডারস্টর্ম বলছি, খুব ফাস্ট হয়, তাই না? তাহলে এইগুলো হচ্ছে একদম ফাস্ট চেঞ্জেস এর মধ্যে পড়ছে, খুব ইজি, এগুলো খুবই ইজি ব্যাপার। নেক্সট হচ্ছে রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল, যেই চেঞ্জটাকে আমরা আবার আগের প্রিভিয়াস কন্ডিশনে আনতে পারি, প্রিভিয়াস কন্ডিশনে আনতে পারি, সেটাকে আমরা বলবো কি রিভার্সেবল চেঞ্জ, রাইট? রিভার্সড ব্যাক টু ইটস অরিজিনাল অর প্রিভিয়াস কন্ডিশন। কম্পোজিশন অফ দ্য সাবস্টেন্স রিমেইনস দ্য সেম, যেমন আফটার গেটিং কুলড ডাউন দ্য লিকুইড ওয়াটার বিকামস আইস, আগে ছিল আইস, ওকে আমি হিট দিয়েছিলাম, হয়ে গেছে লিকুইড, লিকুইড ওয়াটার, আমি এখানে H2O লিখতেই পারি। আবার যদি ওকে আমি কুল ডাউন করি, আবার আইস হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি কম্পোজিশনের কোনো চেঞ্জ হচ্ছে না, এখানে H2O ছিল, এখানেও H2O আছে, রাইট? আচ্ছা, স্ট্রেচড আউট স্প্রিং গেটস ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন, এটাকে তুমি স্ট্রেচড করে রেখেছিলে, যেই ছেড়ে দেবে এটা আবার দেখবে একদম এরকম কন্ট্রাক্টেড হয়ে যাবে, এখন স্কুইজ করে যাবে, তাহলে এগুলো কি রিভার্সেবল চেঞ্জেস। কিন্তু যেটাকে আমি আর রিভার্স ব্যাক করতে পারবো না, ক্যান নট বি রিভার্সড ব্যাক টু ইটস অরিজিনাল কন্ডিশন, সেটাকে আমি বলবো কি ইররিভার্সেবল চেঞ্জ। কোন একটা পেপারকে আমি পুড়িয়ে দিয়েছি, কোন একটা উডকে আমি পুড়িয়ে দিয়েছি, অ্যান্ড ইট বিকামস অ্যাশ অ্যান্ড গ্যাসেস, তাহলে ওখান থেকে কি আমি আবার সেই উডটা বা পেপারটা ফিরে পাবো? একেবারেই না। তাহলে দিজ আর irreversible changes. Chemical changes during cooking of food cannot be bring to its ingredients. তাহলে চিকেন রান্না করা হচ্ছে, চিকেনটা একদম ঠিকঠাক করে রান্না করা হয়ে গেল, তাহলে কি তুমি আবার র মেটেরিয়াল যেটা ছিল, র চিকেন যেটা ছিল, সেটা কি আর ফিরে পাবে? একেবারেই না। অলরেডি এটার মধ্যে কিন্তু কেমিক্যাল চেঞ্জেস হয়ে গেছে, রাইট? এবার কেমিক্যাল চেঞ্জেস যেগুলো হয় আমরা একটু পরেই পড়বো, ম্যাক্সিমাম হয় ইরিভার্সেবল, কিছু কিছু ক্ষেত্রে আমরা অবশ্যই দেখতে পাই দে ক্যান বি রিভার্সড ব্যাক টু দ্য অরিজিনাল কন্ডিশন অর টু দ্য প্রিভিয়াস কন্ডিশন, সেটাও হয়, বাট মোস্টলি কিন্তু কেমিক্যাল চেঞ্জেস হলেই ওটা ইরিভার্সেবল চেঞ্জের মধ্যেই পড়বে। এবার আমাদের শুরু হচ্ছে মেইন যে জায়গাটা, দ্যাট ইজ ফিজিক্যাল চেঞ্জেস অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। প্রথমে আমরা ফিজিক্যাল চেঞ্জেস পড়বো, তারপরে কেমিক্যাল চেঞ্জেস পড়বো, তারপরে দেখবো কিছু কিছু চেঞ্জেস হয় যেখানে বোথ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস টেক প্লেস অ্যাট দ্য সেম টাইম, সেটাও আমরা পড়বো। ফিজিক্যাল প্রপার্টিস লাইক শেপ, সাইজ, কালার, মানে যেটাকে আমরা বলতে পারি অ্যাপিয়ারেন্স, এখানে কোনো চেঞ্জ হবে যেটা তুমি দেখতে পাচ্ছ। এবার হ্যাঁ, কেমিক্যাল চেঞ্জের জন্য অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়, বাট এই যে শেপটা তুমি দেখতে পাচ্ছ চোখে, সাইজ দেখতে পাচ্ছ, কালার দেখতে পাচ্ছ, তাহলে এই চেঞ্জেস গুলো যেটা হচ্ছে, দিজ আর কল্ড ফিজিক্যাল চেঞ্জেস। দিজ আর টেম্পোরারি অ্যান্ড রিভার্সেবল চেঞ্জেস, যেটা বললাম। তাহলে এই চেঞ্জেস গুলো মানে ফিজিক্যাল চেঞ্জেস গুলো ম্যাক্সিমাম রিভার্সেবল হবে, আর টেম্পোরারি চেঞ্জ হবে, মানে কি হলো, আবার তুমি ওটাকে রিভার্স করে নিচ্ছ, তাই জন্য ওটাকে টেম্পোরারি বলা হচ্ছে।
ইন উইচ নো নিউ সাবস্টেন্স ইজ ফর্মড। কোনো নতুন কোনো একটা সাবস্টেন্স কিন্তু ফর্ম করবে না, যে ছিল একটা জিনিস হয়ে গেল পুরোপুরি অন্য একটা জিনিস, সেটা হবে না। কেমিক্যাল প্রপার্টিজ অ্যান্ড ইন্ট্রিনসিক ক্যারেক্টার্স রিমেইন আনচেঞ্জড। কেন? কারণ এখানে তো কোনো রকম কেমিক্যাল চেঞ্জেস হচ্ছে না। কেমিক্যাল চেঞ্জেস যদি না হয় তাহলে কিন্তু কেমিক্যাল প্রপার্টিজ সেম থাকবে। মানে এখানে আমি যে বললাম আইস থেকে লিকুইড ওয়াটার হয়েছে, জাস্ট স্টেট অফ দ্য ম্যাটার চেঞ্জ হয়েছে, এটা ছিল সলিড হয়ে গেছে লিকুইড, কিন্তু কেমিক্যাল কম্পোজিশনের কোনো চেঞ্জ হয়েছে না। আইসেও H2O ছিল, আর লিকুইড ওয়াটার তো অবশ্যই H2O। একে যদি আমি ওয়াটার ভেপার নেই সেটাও H2O থাকবে, যদি না বাইরে থেকে আমি অন্য কিছু এর মধ্যে অ্যাড করি বা অ্যাড হয়ে যায়। আমি যদি শুধু একদম পিওর ওয়াটার নিয়ে কথা বলি, এটাও H2O, এটাও H2O, ওয়াটার ভেপার নিলে সেটাও H2O। তাহলে কেমিক্যাল কম্পোজিশনের কোনো রকম কিন্তু চেঞ্জড হচ্ছে না। স্প্রিংটাকে যখন স্ট্রেচ করা ছিল আর স্প্রিংটা যখন কম্প্রেসড হয়ে গেল, এর কেমিক্যাল কম্পোজিশন কোনো চেঞ্জ হচ্ছে না। এটা যদি আয়রন দিয়ে তৈরি করা থাকে বা স্টিল থেকে করা থাকে, একই জিনিস থাকবে। তাহলে কেমিক্যাল কম্পোজিশন উইল নট বি চেঞ্জড ইন ফিজিক্যাল চেঞ্জেস। আর তার সাথে ইন্ট্রিনসিক মানে ভিতরের যে ওর যে ওন ক্যারেক্টার্স, যেটা একদম ইনার ক্যারেক্টার্স যেগুলো, সেগুলো আনচেঞ্জড থাকবে। মাস অফ দ্য সাবস্টেন্স রিমেইনস কনস্ট্যান্ট। যদি কেমিক্যাল চেঞ্জেস না হয়, মাস কোনো রকম চেঞ্জ হবে না। আমি যদি 1 গ্রাম অফ আইস নেই, দেখবো 1 গ্রাম অফ H2O তৈরি হয়েছে, রাইট? এবার হ্যাঁ, বলতে পারো লিকুইড তো গ্রাম দিয়ে বলা হয় না, সেটা ঠিক, কিন্তু মাসটা সেম থাকবে। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে নো এক্সচেঞ্জ অফ এনার্জি টেক্স প্লেস। এটা একটুখানি মনে হতে পারে যে বাবা এটা কি বলছে, নো এক্সচেঞ্জ মানে কি? আমি আইসকে কিছুটা হিট দিয়েছি, ও লিকুইড ওয়াটার হয়ে গেছে, রাইট? আবার যদি আমি লিকুইড ওয়াটার থেকে ওই হিটটাকেই নিয়ে নিই, লিকুইড ওয়াটার যদি ওই হিটটাকেই ছেড়ে দেয় বা রিলিজ করে দেয়, বা ওকে যদি আমি ওর কাউন্টার করার জন্য ওকে আমি আরো ঠান্ডা করে দিলাম, মানে কি? ওর থেকে আমি হিটটা বের করে দিলাম। তাহলে যেই হিটটা নিয়েছিল সেই হিটটা আবার বের করে দিল, তাই জন্য আবার আগের অরিজিনাল কন্ডিশনে, দ্যাট ইজ দ্য সলিড স্টেট উইচ ইজ কল্ড আইস, সেখানে ফিরে এসছে। তাহলে আলটিমেটলি কোনো রকম কি এনার্জি ট্রান্সফার হয়েছে? হয়নি। তাহলে নো এক্সচেঞ্জ অফ এনার্জি টেক্স প্লেস, এটা বোঝা গেল। কোন একটা প্রসেসে হতে পারে যে হয়তো এনার্জি নিয়েছিল সেটাকে আবারও রিলিজও করে দেবে, আলটিমেটলি নেট গেইন অর লস কিছু হবে না। ফর এক্সাম্পল, আইস চেঞ্জেস ইনটু ওয়াটার অ্যান্ড দেন টু ওয়াটার ভেপার বাই দ্য প্রসেস অফ ইভাপোরেশন। তাহলে আইস থেকে যখন ওয়াটার হয় সেটা কিন্তু ইভাপোরেশন না, ঠিক আছে? আইস থেকে ওয়াটার হচ্ছে, সেটাকে কি বলি আমরা? মেল্টিং বলি। আচ্ছা, যখন ওয়াটার ভেপার থেকে যখন ওয়াটার থেকে যখন ওয়াটার ভেপার হচ্ছে, দ্যাট প্রসেস ইজ কল্ড ইভাপোরেশন আফটার গেটিং হিটেড। ঠিক আছে, ডিউরিং কন্ডেনসেশন when it gets cooled down it gets back to its liquid state। তাহলে কন্ডেনসেশন কোনটার অপোজিট? ইভাপোরেশনের অপোজিট, অলরেডি আমরা এগুলো পড়েছি। তাহলে কন্ডেনসেশন যখন হচ্ছে তখন কিন্তু ও মানে এই ওয়াটার ভেপার সেই হিটটাকে আবার রিলিজ করে দিচ্ছে, তাই জন্য ও আবার লিকুইড স্টেটে ফিরে আসছে, অ্যান্ড দেন বাই সলিডিফিকেশন টু ইটস সলিড স্টেট, রাইট? Next, sugar and salt dissolved in water is a physical change because in the process of evaporation these solute particles can be regained। আমি সুগার আর সল্ট সলিউশন থেকে, মানে সুগার সুগার রয়েছে, তার সাথে সল্ট রয়েছে, তার সাথে ওয়াটার রয়েছে, আমি এখান থেকে সুগার আর সল্ট এই দুটোকে আলাদা করব কি করে? বাই সিম্পলি হিটিং দিস সলিউশন। যেই হিট দেব, ওয়াটারটা কি হবে? ইভাপোরেটেড হয়ে যাবে, তারপর আমি সুগার আর সল্টটাকে আলাদা করতে পারবো। তাহলে এটা কি রিভার্সেবল হলো? সুগার আর সল্ট সলিউশন ছিল, আবার আমি ওই দুটো থেকে আলাদা করে সলিউট দুটোকে বের করে নিতে পারলাম। তাহলে এটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। নেক্সট, হিটেড আয়রন ক্যান বি কুলড ডাউন অ্যান্ড ব্রট ব্যাক টু ইটস সলিড স্টেট। যেটা ধরো আমরা আয়রনটাকে নর্মালি তো বেন্ড করতে পারি না, বা আয়রন দিয়ে কোনো একটা কিছু তৈরি করা হবে, কোনো একটা প্রোডাক্ট নর্মালি করতে পারি না, ওটাকে কি হয়? আগে হিট করা হয়। দেন হিট করার পর যখন আমি সেই শেপটা ওকে দিয়ে দিলাম, মানে ধরো আয়রন একটা এরকম বড় আয়রন রড ছিল,
ঠিক আছে? এবার আয়রন রডটা থেকে আমি একটা এরকম সার্কুলার শেপ দিতে চাইছি। নরমালি আমি করতে পারছি না বিকজ ইট ইজ ভেরি হার্ড টু বেন্ড। আমি কি করলাম, এটাকে একটু হিট দিয়ে নিলাম। একটু না, বেশ অনেকটাই হিট করতে হয়। এটা গরম হয়ে গেল, এটা একটু সফট হয়ে গেল, মানে সফট ইন দ্য সেন্স যে ওকে বেন্ড করা যাবে এরকম সফট হয়ে গেল। আমি যেই ওকে বেন্ড করে দিলাম, এবার ধরো একটা কোনো শেপ রয়েছে তার মধ্যে আমি বেন্ড করে ওকে রেখে দিলাম। কিছুক্ষণের মধ্যে যখন এটা আবার কুল ডাউন হয়ে যাবে, এটা কিন্তু আবার হার্ড হয়ে যাবে। মানে আমি ওকে কেন হিটটা দিয়েছিলাম, যাতে আমি শেপটা ওকে দিতে পারি, যাতে ওকে বেন্ড করতে পারি। তাহলে এইভাবে কিন্তু আয়রন বা যেগুলো খুব হেভি মেটাল সেগুলো থেকে, বা ধরো গ্লাস, এই যে আমরা গ্লাস জার, গ্লাসের বিভিন্ন রকম শেপ দেখতে পাই, এটাও কিন্তু এই প্রসেস ফলো করে করা হয়। তাহলে হিটেড আয়রন, সেটাকে যখন কুল ডাউন করছি আবার ওর সলিড স্টেটে ফিরে আসছে। এটা অ্যাকচুয়ালি লিকুইড তো হয় না, বলতে পারো একটা ওই জেলি জেলি মতন হয়ে যায়, খুব জেলি জেলিও না, মানে একটা থিক জেলি যেরকম হয় সেরকম হয়ে যায় হিট দেওয়ার পরে, একদম লিকুইড কিন্তু বলা হচ্ছে না এখানে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন সাবলিমেশন। সাবলিমেশন মনে আছে? সাবলিমেশন হচ্ছে যখন আমরা একটা সলিডকে হিট দেব, এটা ডিরেক্টলি ওর গ্যাসিয়াস স্টেটে ট্রান্সফর্মড হয়ে যাবে, লিকুইড স্টেটে যাবে না। কারণ আমরা নর্মালি কি জানি, সলিড থেকে ফার্স্টে লিকুইড হয়, তারপরে গ্যাসিয়াস স্টেটে যায়। কিন্তু সাবলিমেবল যে সাবস্টেন্সগুলো, তাদের ক্ষেত্রে দেখা যায় সলিড থেকে ডিরেক্টলি ও গ্যাসিয়াস স্টেটে যাচ্ছে, মাঝখানে লিকুইড স্টেটটা থাকছে না। যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড হতে পারে, ক্যাম্ফার হতে পারে, আয়োডিন হতে পারে, এগুলো সবই সাবলিমেবল সাবস্টেন্সেস। In sublimation, certain substances changes directly into gaseous state, solid থেকে directly gaseous state এ চলে যাচ্ছে from its solid state. If we can restore its gaseous state, we can transform it into its solid state by deposition. তাহলে ডিপোজিশন হচ্ছে সাবলিমেশনের যে রিভার্স প্রসেস সেটা। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড একটা জারের মধ্যে ছিল, কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ছিল, যদিও এটা কনিক্যাল ফ্লাস্ক লাগছে না দেখতে। এটা ধরো একটা কনিক্যাল ফ্লাস্ক, রাইট? তো এখানে আমি একটু কটন দিয়ে রেখে দিয়েছি। এবার এই যে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডটা ছিল, অন্য কোনো সলিউটের সাথে মিক্স করা ছিল, এবার আমি চাইছি অ্যামোনিয়াম ক্লোরাইড আর অন্য সলিউটটাকে আলাদা করতে। আমি কি করব, এটাকে সিম্পলি হিট দেব। যেই হিট দেব, আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম অ্যামোনিয়াম ক্লোরাইডটা কি হয়ে যাবে, ওর গ্যাসিয়াস স্টেটে চলে যাবে, ও আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে, এই কটনটার মধ্যে এসে জমা হবে। যতক্ষণ ও কটনে এসে জমা হচ্ছে ততক্ষণে কিন্তু অটোমেটিক্যালি ওর ডিপোজিশন স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে কটনের গায়ে যখন ও লেগে থাকবে, বা ধরো এই গ্লাস জার বা কনিক্যাল ফ্লাস্কের যে গ্লাসটা থাকবে তার ইনার সারফেসে যখন লেগে থাকবে, ও কিন্তু অটোমেটিক্যালি গুঁড়ো গুঁড়ো একটা সলিড সাবস্টেন্সে বা সলিড পার্টিকেলসে কনভার্টেড হয়ে যাবে, রাইট? তা এবার আমি যদি এই কটনটাকে আলাদা করে নিই, এখান থেকে আমি তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে ইজিলি সেপারেট করে নিতে পারবো। তাহলে এই যে ডিপোজিশনটা, এটা হচ্ছে সাবলিমেশনের অপোজিট বা রিভার্স প্রসেস, যেটা থেকে আমরা কি করতে পারি, তার গ্যাসিয়াস স্টেটটা থেকে সলিড স্টেটে আবার ওটাকে কনভার্ট করতে পারি। এখানেও কিন্তু লিকুইডটা থাকবে না। এবার এই যে আমরা চেঞ্জেস গুলোর কথা বললাম, নিশ্চয়ই এটার কোনো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে, তা না হলে আমরা কেন পড়বো? সায়েন্স পড়া মানে আমাদের রিয়েল লাইফ একটা না একটা অ্যাপ্লিকেশন জানতে হবে, কারণ অ্যাপ্লিকেশন ছাড়া সায়েন্সের কিন্তু কোনো ভ্যালু নেই। আমরা পড়ে কি করবো, নিশ্চয়ই আমাদের রিয়েল লাইফে অ্যাপ্লাই করবো জিনিসটাকে, রাইট? তো এটা কিন্তু অ্যাপ্লাই করা হয় কোথায়, এটা বলা হয়েছে যে কার্ডস হবে এটা, এই যে উডেন যে কার্ড গুলো থাকে, উডেন কার্ট হুইল যেগুলো থাকে, সেখানে আয়রনের বিম লাগানো থাকে, আয়রনের রিম লাগানো থাকে। কেন? টু গিভ ইট মোর স্ট্রেংথ, ঠিক আছে? কারণ শুধু যদি উডেন একটা হুইল থাকে, সেটা বেশি স্ট্রং হবে, বেশি ওয়েট ক্যারি করতে পারবে, বেশি ডিউরেবল হবে, নাকি ওর মধ্যে যদি একটা এরকম আয়রনের একটা প্লেট লাগানো থাকে, সেটা অবভিয়াসলি আয়রনের প্লেট লাগানো থাকলে সেটাই বেশি ডিউরেবল হবে। এবার এটা কিভাবে করা হয়, এটা জেনারেলি এরকম দেখতে হয়, মানে এটা যদি উডেন হুইলটা থাকে, এটা যদি উডেন হুইলটা থাকে, ইকুয়াল হলো না,
এই মাঝখানে না একটু মানে মাঝখান বলবো না ঠিক, উডেন এই জায়গাটা একটুখানি গ্রুভ থাকে, মানে একটু ডাউন এরকম থাকে জিনিসটা। 3D পিকচার তো খুব একটা ভালো করে বোঝানো যাচ্ছে না, জিনিসটা এইরকম থাকে, ঠিক আছে? মাঝখানে এরকম একটা গ্রুভ মতন থাকে। এবার এই আয়রনের যে রিমটা সেটাকে এই গ্রুভটার মধ্যে সেট করতে হবে। এই গ্রুভটার মধ্যে যদি আমাকে আয়রনের রিমটাকে সেট করতে হয়, যদি আমি খুব বড় একটা আয়রনের রিম নেই, আমি সেট করতে পারবো না, ওটা তো খুলে বেরিয়ে চলে যাবে। আর যদি খুব ছোট নেই, তাহলে এখানে আমি আর মানে সেটই করতে পারবো না, কারণ এই সাইড দুটো তো উঁচু রয়েছে। কি করা হয়, খুব ছোট না, বাট এটা ডায়ামিটার কোনটাকে বলি আমরা, এই যে সার্কেলটা, এটার এই সেন্টার দিয়ে যে একটা স্ট্রেট লাইন পাস করে সেটাকে আমরা ডায়ামিটার বলি। তাহলে আয়রনের যে রিমটা থাকবে সেটার ডায়ামিটার উইল বি স্লাইটলি স্মলার দ্যান দ্য উডেন হুইল। উডেন হুইলের যা ডায়ামিটার থাকবে তার থেকে একটুখানি কম থাকবে আয়রনের রিমটার। এবার আমরা আয়রনের রিমটাকে একটু হিট দেব, গরম করব। তাহলে গরম করলে ওটা কি হবে, এক্সপ্যান্ডেড হয়ে যাবে। মানে কি, এই যে আমরা এক্ষুনি এখানে বললাম একটু বেন্ড করতে পারছি, বা ওটা কি এক্সপ্যান্ডেড হয়ে যায়, নিজেকে একটু ফ্লেক্সিবল করে দেয়, রাইট? তো আমরা তখন কি করব, যেই ওটা একটু এক্সপ্যান্ডেড হয়ে যাবে, ওটাকে ঠিক এই গ্রুপটার মধ্যে সেট করে দেবো। যেই সেট করে দিলাম, কারণ ও একটু এক্সপ্যান্ডেড হয়ে গেছিল, যেই ওটাকে সেট করে দিলাম, এবার আস্তে আস্তে যখন ওটা কুল ডাউন হবে, অটোমেটিক্যালি ওটা আবার শ্রিঙ্ক করে যাবে, কন্ট্রাক্টেড হয়ে যাবে বা কম্প্রেসড হয়ে যাবে। তখন কিন্তু ও আর এখান থেকে খুলে বেরিয়ে যাবে না। কেন? কারণ ওর সাইডে কিন্তু একটু উঁচু রয়েছে, তাহলে ওখান থেকে বেরোবে কি করে? এই জিনিসটাকে আমাদের কিন্তু ডেইলি লাইফে ফলো করা হয়। Diameter of the iron rim is slightly smaller than the wheels of the cart wheel. তাহলে এই যে কার্ট হুইলটা এটার থেকে একটুখানি ছোট থাকবে, এটা ওভাল হয়ে গেল, একটুখানি ছোট থাকবে আয়রনের যে রিমটা তার ডায়ামিটারটা। When the metal gets heated, it expands and is placed over the wooden wheels. যখন এটাকে হিট দেওয়া হয়, ওটা একটু এক্সপ্যান্ড করে যায়, মানে একটুখানি স্লাইটলি এরকম বড় হয়ে যাচ্ছে, রাইট? এবার এটাকে একদম ধরে এখানে জাস্ট বসিয়ে দেওয়া হয়, তারপর ওটা আস্তে আস্তে সেট হয়ে গেল। যেই ঠান্ডা হয়ে গেল, ওটা একদম চেপে বসে গেল, যাতে আর এখান থেকে খুলে বেরিয়ে না চলে যায়। আফটার বিং কুলড ডাউন, ইট ফিক্সড ভেরি ওয়েল অন দ্য হুইল অ্যান্ড গিভস মোর স্ট্রেংথ। এটা গেল একটা। আরেকটা কি হয়, কেমিক্যাল চেঞ্জের আগে বলে রাখি, যে রেলওয়ে ট্র্যাকগুলো থাকে সেখানে দুটো রেলওয়ে ট্র্যাকের মাঝখানে গ্যাপ থাকে। মানে কি, এই যদি একটা রেলওয়ে ট্র্যাক হয়, এই আরেকটা রেলওয়ে ট্র্যাক, এই দুটোর মাঝখানে কিন্তু গ্যাপ থাকে। এটা একটু নোটিস করলে দেখতে পাবে, খুব বেশি না, বাট একটা গ্যাপ তুমি দেখতে পাবে ভালো করে। কেন? কারণ যখন ট্রেনটা চলছে, এদের মধ্যে মানে ট্রেনের যে হুইলটা আর এই যে রেলওয়ে যে ট্র্যাকটা, তাদের মধ্যে ফ্রিকশন হচ্ছে। আর আমরা জানি কি, ফ্রিকশন হলে হিট জেনারেটেড হয়। হিট জেনারেটেড হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন ধরো খুব গরম পড়েছে, একদম সামারে 40-42 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম চলে যাচ্ছে, আরো বেশিও হয়ে যায়, তখন এই যে আয়রনের যে প্লেটগুলো সেগুলো আরো হিটেড হয়ে যাচ্ছে। আমরা এতক্ষণ জানলাম কি, যে যখন আয়রন হিটেড হয় তখন ওটা কিছুটা এক্সপ্যান্ড করে। মানে কি, এই জিনিসটা যদি 2 সেন্টিমিটার থাকে, দেখা গেল এটা 2.2 সেন্টিমিটার হয়ে গেল, 2.2 সেন্টিমিটার হয়ে গেল হিটেড হয়ে গিয়ে। তাহলে যদি একদম গায়ে গায়ে লাগানো থাকতো, একদম মার্চ করা থাকতো, তাহলে একটা কি চান্স থাকতো, যে যদি এরকম থাকতো, সাপোজ এটা এরকম রয়েছে, এটা এরকম রয়েছে, যদি এরকম থাকতো, তাহলে এটাও এটার ঘাড়ে উঠে যেত, আবার এটা এটার ঘাড়ে উঠে যেত, কারণ ওটা এক্সপ্যান্ডেড হয়ে গেছে কিছুটা, এতটা না হলেও কিছুটা একটা আরেকটার ওপরে উঠে যেত। তখন কি হতো, অবভিয়াসলি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এটাকে যাতে এটা না হয়, তাই জন্য এদের মাঝখানে একটা গ্যাপ রাখা হয়। এবার ওই গ্যাপটা ওরা, যারা এই কাজগুলো করেন, ওনারা মেজার করেই করেন। খুব বেশি রাখলে হবে না, তাহলে তো গ্যাপই থেকে যাবে। আর যদি খুব ছোট হয় তাহলেও হবে না, প্রবলেমটা সলভ করা যাবে না। এমন একটা গ্যাপ রাখা হয় যাতে মোটামুটি এই গ্যাপটা ফিল আপ হয়ে যায়। কখন? যখন ওটা খুব হিটেড হয়ে যাবে, কারণ ফ্রিকশনের জন্য কম বেশি হিট তো সবসময় জেনারেটেড হচ্ছে। আর যখন গরম পড়ছে, তখন আরো বেশি হিটটা, মানে হিটের অ্যামাউন্টটা, কোয়ান্টিটিটা আরো বেড়ে যায়।
তো এটা কিন্তু তোমরা দেখতে পাবে যখন ধরো ট্রেনে করে কোথাও যাবে, দেখবে অনেকে কিন্তু এই কাজগুলো করতে থাকেন। ঠিক আছে, অনেক সময় লাইন ব্লক করাও থাকে, এই কাজগুলো তখন হতে থাকে। আরো কাজ হয়, বাট এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন ইন আওয়ার ডেইলি লাইফস, রাইট? এবার আসছে কেমিক্যাল চেঞ্জেস। এতক্ষণ আমরা কি বললাম? ফিজিক্যাল চেঞ্জেস। এবার কেমিক্যাল চেঞ্জেস আমরা দেখব যখন কম্পোজিশন অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস উইল বি চেঞ্জড। কোনো একটা রিয়াকশন হলো, অন্য একটা নতুন সাবস্টেন্স তৈরি হয়ে গেল, সেটাকে আমরা কেমিক্যাল চেঞ্জের মধ্যে ফেলবো। আচ্ছা, যদি কেমিক্যাল রিয়াকশন হয় তাহলে কেমিক্যাল প্রপার্টিস সেটা কি সেম থাকে? অবশ্যই না, কিছু কিছু প্রপার্টিস থাকতে পারে, কিন্তু আমরা কখনোই বলবো না যে একদম পুরো প্রপার্টি সেম থাকবে, তাই না? তাহলে এগুলোকে আমরা বলবো কেমিক্যাল চেঞ্জেস। নিউ সাবস্টেন্সেস আর ফর্মড উইথ ডিফারেন্ট প্রপার্টিস। চেঞ্জেস আর পার্মানেন্ট ইনভলভিং এনার্জি ট্রান্সফরমেশন, সেটা অ্যাবজর্বও করতে পারে বা রিলিজও করতে পারে। কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হলে মোস্টলি কোনো একটা অ্যামাউন্ট অফ হিট দিতে হয়, বা সে কোনো একটা অ্যামাউন্ট অফ হিটকে রিলিজ করে, যাকে আমরা এন্ডোথার্মিক এন্ডোথার্মিক অর এক্সোথার্মিক, এই দুটো টার্মে চিনি, তাই তো? এবং এই চেঞ্জেসগুলো কিন্তু মোস্টলি পার্মানেন্ট হয়, উইচ ইজ ইরিভার্সেবল। বাট হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কেমিক্যাল চেঞ্জেস রিভার্সেবলও হতে পারে। ঠিক আছে? চেঞ্জ ইন দ্য মাস অফ দ্য সাবস্টেন্স টেক্স প্লেস। মাস হয় কমেও যেতে পারে বা বেড়েও যেতে পারে। যদি এ প্লাস বি থেকে সি হয়, তাহলে আগে এ ছিল আর বি ছিল, এখন সি টোটাল হয়ে গেছে, তাহলে মাস কিছুটা ইনক্রিজড হচ্ছে। বা ধরো বিটা আমি রিয়াকশন মিডিয়ামে দেইনি, অ্যাটমসফিয়ার থেকে কোনো একটা গ্যাস এসে রিয়াকশন করেছে, যেটা আমি মাসটাকে ক্যালকুলেটই করিনি আগে, তাহলে এখানে দেখবো আমরা মাসটা ইনক্রিজড হয়ে গেছে। বা ধরো এখানে এ ছিল, এখান থেকে বি প্লাস সি হচ্ছে, সি ধরো একটা কোনো গ্যাস, সেটা তাহলে এখান থেকে বেরিয়ে যাবে, রিয়াকশন মিডিয়াম থেকে বেরিয়ে যাবে, ওর মাসটাকে আমি আর ক্যালকুলেট করতে পারবো না। এবার হ্যাঁ, যদি আমি গ্যাস কোনো একটা প্রোডাক্ট যদি গ্যাসিয়াস স্টেটে থাকে, সেটাকে যদি আমি কালেক্ট করে আলাদা করে মাস ক্যালকুলেট করি তো আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি যদি আমি ওটা ক্যালকুলেট করতে না পারি, মাসটা কিন্তু বেরিয়ে যাবে, মাস কম হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, রাস্টিং অফ আয়রন। আয়রন তার কেমিক্যাল প্রপার্টিজের কিছু চেঞ্জ করে ফেলছে with the reaction of oxygen. The process takes place in combination with iron and oxygen in presence of carbon dioxide and moisture in the atmosphere. তাহলে মেইনলি রিয়াকশনটা হচ্ছে বিটুইন আয়রন অ্যান্ড অক্সিজেন, কিন্তু অবভিয়াসলি এয়ারের মধ্যে কার্বন ডাই অক্সাইডও রয়েছে আর ময়েশ্চারও থাকবে। এবার এই ময়েশ্চারটা কিন্তু অ্যাকচুয়ালি যত বেশি ময়েশ্চার হবে তত রাস্টিংটা বেশি হবে। কেন? কারণ এই ময়েশ্চার, তার মধ্যে কি রয়েছে? ওয়াটার রয়েছে। তো এই ময়েস্ট এয়ার হেল্প করে টু ফাস্টেন দিস প্রসেস। কি করে? বিকজ ইট অ্যাক্টস লাইক অ্যান ইলেকট্রোলাইটিক মিডিয়াম। অ্যাকচুয়ালি যে কোনো কেমিক্যাল রিয়াকশন মানেটা কি? ইলেকট্রনের ট্রান্সফার হবে, রাইট? এবার এই ইলেকট্রনের ট্রান্সফার হতে গেলে কোনো একটা মিডিয়াম দরকার হয়। যখন এয়ারে খুব ময়েশ্চার থাকে, সেই ময়েশ্চারটা এই ইলেকট্রনের ট্রান্সপোর্ট মিডিয়াম হিসেবে কাজ করে, যেটাকে আমরা ইলেকট্রোলাইটিক মিডিয়ামও বলতে পারি। তাহলে যত বেশি ময়েশ্চার থাকছে, ইলেকট্রন ট্রান্সফার তত বেশি তাড়াতাড়ি হচ্ছে, ফাস্টার হচ্ছে, তত বেশি রাস্টিংটাও ইনক্রিজড হয়ে যাচ্ছে, মানে তার রেট অফ রাস্টিং সেটাও ইনক্রিজড হয়ে যাচ্ছে। আর যদি ময়েশ্চার না হয় তাহলেও হবে, বাট এটা একটু বেশি টাইম নেবে সেক্ষেত্রে, কারণ ওই ট্রান্সপোর্ট মিডিয়াম বা ইলেকট্রোলাইটিক মিডিয়ামটা তখন খুব কম আছে, তাই জন্য আমরা বলতে পারি না নেই, ময়েশ্চার তো থাকবেই কম বেশি, খুব কম আছে, তাই জন্য ওই ইলেকট্রন ট্রান্সফারটা একটু স্লোলি হবে। বোঝা গেল? ওকে, নেক্সট হচ্ছে কার্ডলিং অফ মিল্ক, যেটা আমরা মিল্ক থেকে কার্ড তৈরি করা হয়, বাড়িতেও করা হয়। কি করা হয়? জাস্ট দুধটাকে গরম করা হচ্ছে, তারপরে একটুখানি যখন রুম টেম্পারেচারের থেকে একটু জাস্ট স্লাইটলি গরম থাকবে, ঠিক তখনই কার্ডটাকে দিয়ে দেওয়া হবে। তারপরে আস্তে আস্তে ওটা যখন ঠান্ডা হয়ে গেল, আমরা ফ্রিজে রেফ্রিজারেটরে ঢুকিয়ে দিলাম, পরের দিন দেখলাম যে বাহ, কি সুন্দর কার্ড হয়ে গেছে। তাহলে একবার যদি কার্ড হয়ে যায়, সেটা কি তুমি আর মিল্কে কনভার্ট করতে পারবে? কখনোই না। তাহলে এটা ইরিভার্সিবল চেঞ্জ।
right? তাহলে it is an irreversible reaction. Addition of curd into milk changes it into curd permanently. নেক্সট হচ্ছে রিয়াকশন বিটুইন সালফিউরিক অ্যাসিড অ্যান্ড ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম হচ্ছে Mg আর সালফিউরিক অ্যাসিড H2SO4। এই দুটোর রিয়াকশনের জন্য তৈরি হচ্ছে কি ম্যাগনেসিয়াম সালফেট, দ্যাট ইজ MgSO4 আর হাইড্রোজেন। এবার দেখো হাইড্রোজেনটাকে যদি তুমি কনজার্ভ করে রাখতে পারো তো ওয়েল অ্যান্ড গুড, যদি কনজার্ভ করে রাখতে না পারো ও তো বেরিয়ে যাবে। তাহলে এখানে কি হবে, মাসটা কি সেম থাকবে? যদি এখান থেকে H2ওটা বেরিয়ে যায় রিয়াকশন মিডিয়াম থেকে, তাহলে তো H2 এর মাসটা বেরিয়ে গেল, কমে গেল, তখন মাসটা সেম থাকছে না। আর ছিল আগে শুধু Mg আর H2SO4, এখন হয়ে গেছে MgSO4, কেমিক্যাল কম্পোজিশনই চেঞ্জ হয়ে গেছে। তো ইন দিস রিয়াকশন ম্যাগনেসিয়াম সালফেট অ্যান্ড হাইড্রোজেন গ্যাস আর প্রডিউসড। দিস রিয়াকশন রিলিজেস অ্যান অ্যামাউন্ট অফ হিট। বোঝা গেছে? হিটকে আমরা ডেল্টা দিয়েও কিন্তু ডিনোট করি, ঠিক আছে, একটা জাস্ট ছোট ট্রায়াঙ্গেল। নেক্সট হচ্ছে হিটিং অফ কপার কার্বনেট। কপার কার্বনেট সেটাকে যদি আমরা হিট করি কি কি তৈরি হচ্ছে, একটা হচ্ছে কপার অক্সাইড আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবার এই কপার কার্বনেট যেটা ছিল সেটা ছিল এটা গ্রিনিশ, মানে লাইট গ্রিন কালার, ঠিক আছে। যেই এটাকে আমি হিট দিয়েছি আর কিচ্ছু এর মধ্যে অ্যাড করিনি, জাস্ট হিট দিয়েছি, ইট বিকামস ব্ল্যাকিশ কপার অক্সাইড। তাহলে কালারটাও চেঞ্জ হয়ে গেল, আর তার সাথে CO2 তৈরি হয়ে গেছে। এবার CO2 তো ওর মধ্যে থাকবে না, CO2 তো বেরিয়ে যাবে। তাহলে ছিল একটা কালার, হয়ে গেল পুরোপুরি একটা আলাদা কালার, এবং কেমিক্যাল কম্পোজিশনও এক্ষেত্রে পুরোপুরি কিন্তু চেঞ্জড। তাহলে এগুলো হচ্ছে কিছু কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল চেঞ্জেসের এক্সাম্পল আমরা দেখলাম। এবার আমরা কিছু চেঞ্জেস বললাম যে পড়বো, সেখানে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস সাইমালটেনিয়াসলি হবে, মানে কোনো একটা চেঞ্জ হচ্ছে যেখানে ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে, কেমিক্যাল চেঞ্জ হচ্ছে। বোথ দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস অকার এট দ্য সেম টাইম। তার মানে ফিজিক্যাল চেঞ্জের মধ্যে কি কি, তার সাইজ চেঞ্জ হয়ে যেতে পারে, শেপ হতে পারে, কালার হতে পারে। এমন না যে সাইজ শেপ কালার সবকিছু একসাথে চেঞ্জ হবে, সেটা না, যে কোনো একটাও হতে পারে, মোর দ্যান ওয়ানও হতে পারে। আর ডিউ টু দ্য কেমিক্যাল চেঞ্জ দ্য ইনার মলিকিউলার স্ট্রাকচার উইল বি অল্টার্ড, মানে কেমিক্যাল কম্পোজিশনটাই চেঞ্জ হয়ে যাবে। এতক্ষণ আমরা যা যা ফিজিক্যাল আর কেমিক্যাল চেঞ্জেসে পড়েছি, দুটো জিনিসই একসাথে অ্যাট এ টাইম হচ্ছে। কিরকম? খুব ভালো এক্সাম্পল যেটা, বার্নিং অফ আ ক্যান্ডেল। যখন একটা মোমবাতিকে জ্বালানো হয় দেখবে মোমবাতির একদম এখানে যে এটা থাকে, ফ্লেমটা যে আছে এখান থেকে দেখবে একদম হালকা ধোয়া ধোয়া মতন কিছু একটা উঠছে, খুব ভালো করে দেখবে, হয় কিন্তু এটা, এটা অ্যাকচুয়ালি জিনিসটা কি, ওয়াটার ভেপার অ্যান্ড কার্বন ডাই অক্সাইড। এই যে ধোয়া ধোয়া মতন যেগুলো ওঠে সেটা হচ্ছে ওয়াটার ভেপার অ্যান্ড কার্বন ডাই অক্সাইড। তাহলে বলো, ছিল ক্যান্ডেল মানে মেড আপ অফ ওয়্যাক্স, সেখান থেকে ওয়াটার ভেপার আর কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে গেল, মাসটা কি সেম থাকবে? কখনোই না। তাহলে কারণ আমরা তো এটাকে প্রিজার্ভ করে রাখতে পারছি না, কনজার্ভ করে রাখতে পারছি না, তো মাসটা সেম থাকবে না। আচ্ছা, তাহলে এখানে একটা কেমিক্যাল চেঞ্জেস হচ্ছে, আগে ওয়্যাক্স ছিল, সেখান থেকে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার, অবশ্যই হিট জেনারেট করে, আর যার জন্য আমরা ক্যান্ডেলটা জ্বালাই, লাইটের জন্য। তাহলে এতগুলো জিনিসে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, তাহলে এগুলো সব কেমিক্যাল চেঞ্জের মধ্যে পড়ে। আর তার সাথে আমরা কি দেখবো, ওয়্যাক্সটা ছিল সলিড, আস্তে আস্তে যখনই আগুনটা জ্বলছে, ফ্লেমটা যখন জ্বলছে, এটা মেল্ট হয়ে গিয়ে একটা সেমি লিকুইড টু লিকুইড, প্রথমে লিকুইড তারপরে আস্তে সেমি লিকুইড, তারপরে সাথে সাথেই ওটা সলিড হয়ে যায়। যখন এই একদম এর ল্যাটেরাল সারফেস দিয়ে পড়ছে, এখানে দেখবে আস্তে আস্তে স্টোর হতে থাকে, রাইট? তাহলে এই যে স্টোর হতে থাকে বললাম, তাহলে ছিল সলিড, লিকুইড হয়ে পড়ছে, আবার সলিড হয়ে গেল, তাহলে এটা তো ফিজিক্যাল চেঞ্জ, রিভার্সেবল হচ্ছে যেহেতু। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে একসাথে ফিজিক্যাল চেঞ্জও হলো আবার কেমিক্যাল চেঞ্জও হলো। বোঝা গেল? নেক্সট হচ্ছে কুকিং অফ ফুড, যেটাকে আমরা শুধু ফিজিক্যাল চেঞ্জের মধ্যেই পড়লাম, কিন্তু এখানে কেমিক্যাল চেঞ্জও অবশ্যই হচ্ছে। কেন? কারণ তার টেস্ট চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, স্মেল চেঞ্জ হয়ে যাবে। আমরা কাঁচা কোনো একটা র মিট খেতে পারবো না, কিন্তু রান্না করা মিট, ওহ কি সুন্দর খেতে, কি সুন্দর গন্ধ, করে খেয়ে নিই। তাহলে কি, এটা যে চেঞ্জ হয়ে গেছে, এটা কি আর রিভার্স ব্যাক করা যায়? না, যায় না। তাহলে দিজ আর কেমিক্যাল চেঞ্জেস। আর
ওয়াটার ইভাপোরেটস ফ্রম দ্য ইনগ্রিডিয়েন্টস, দ্যাট ইজ কল্ড ইটস ফিজিক্যাল চেঞ্জেস। চিকেন থেকে, ফিশ থেকে কিন্তু অনেকটা ওয়াটার ভেপার রিলিজ করা যায়, তাদের শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এগুলোকে আমরা বলবো তার ফিজিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জ সবসময় মনে রাখবো যেটাকে তুমি দেখতে পাচ্ছ, ফিজিক্যালি দেখতে পাচ্ছ বা ফিল মানে গন্ধ পাচ্ছ, আমাদের 5 যে ইনস্টিংক্ট অর্গানস যেগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে আমরা ওটাকে ফিল করতে পারি। আর কেমিক্যাল চেঞ্জ, যেটা কেমিক্যাল চেঞ্জটাকে আমি দেখতে পাচ্ছি না, তার এফেক্টটাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই কুকিং অফ ফুডও কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জের মধ্যেই আসছে। কেন? কারণ কেমিক্যাল চেঞ্জ ওর ভিতরে হচ্ছে বলেই আমরা মিটটাকে খেতে পারি না, খুব হার্ড থাকে, কিন্তু যখনই ওটাকে রান্না করা হয়ে যায় ওটা সফট হয়ে যায়, কারণ ওর মধ্যে কিছু কেমিক্যাল চেঞ্জ হয়েছে। আর শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, সাইজ চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, এগুলো আমরা বলতেই পারি এগুলোর ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে। তার সাথে ওর থেকে ওয়াটার ভেপারও রিলিজ করে যায়। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে বার্নিং অফ ম্যাগনেসিয়াম রিবন। আমি এমজি একটা পিওর ম্যাগনেসিয়াম রিবনকে নিয়েছি, তাকে আমি বার্ন করছি ইন প্রেজেন্স অফ O2 অর অক্সিজেন। অক্সিজেন না থাকলে তো আমরা বার্ন করতে পারবোই না, তৈরি হয়ে গেল এমজিও, ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে কি দেখা যাচ্ছে, ফার্স্টে যখন আমি ম্যাগনেসিয়াম, এবার এটা মনে হতে পারে এটা তো শুধু কেমিক্যাল চেঞ্জ, কিন্তু এটা ফিজিক্যাল চেঞ্জও হয়। কেন? কারণ ম্যাগনেসিয়াম ওয়ায়ারটাকে বা রিবনটাকে যখন আমি হিট দেব, এটা কিন্তু গ্লো করবে, ব্রাইট কালারে গ্লো করবে, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা গ্লো করছে, এটাকে আমি ফিজিক্যাল চেঞ্জের মধ্যে ফেলবো। আর যেটা এই যে রিয়াকশনটা হলো, একটা অন্য কম্পোজিশন তৈরি হলো, অন্য একটা কম্পাউন্ড তৈরি হলো, এটা তো কেমিক্যাল চেঞ্জের মধ্যেই পড়বে। তাহলে এটা কিন্তু অনেক সময় মনে হয় শুধু হয়তো কেমিক্যাল চেঞ্জ হয়, অ্যাকচুয়ালি শুধু কেমিক্যাল চেঞ্জ হয় না। হ্যাঁ, যদি তোমাকে কখনো অপশনে দেয় ফিজিক্যাল অর কেমিক্যাল চেঞ্জ, তখন তুমি কেমিক্যাল চেঞ্জ বলবে, বাট যদি ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ বোথ থাকে তখন ওটা বোথ হবে, রাইট? ম্যাগনেসিয়াম রিয়াক্টস উইথ অক্সিজেন প্রডিউসিং ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার এটাকে মেইনলি কি করা হচ্ছে, ম্যাগনেসিয়াম একটা রিবন বা ওয়ায়ারটাকে আমি প্রথমে স্যান্ড পেপারে একটু রাব করে নিচ্ছি। কেন? কারণ ওটা যদি একদম খোলা অ্যাটমসফিয়ারের মধ্যে থাকে, ওটার আপার লেয়ারে একটা এই এমজি ওর একটা হালকা কোটিং থেকে যায়, তো ওইটাকে রিমুভ করার জন্য আমি ওটাকে স্যান্ড পেপারটা না একটু রাফ হয়, ঠিক আছে, তো ওইটা দিয়ে রাব করলে এই আপার লেয়ারে যে এমজিওটা তৈরি হয়েছিল সেই লেয়ারটা নষ্ট হয়ে যায়, মানে সেই লেয়ারটা মুছে যায়। ঠিক আছে, তো ওটাকে নষ্ট করে দেওয়ার জন্য বা সেটাকে সরিয়ে ফেলার জন্য আমি স্যান্ড পেপারে প্রথমে ওটাকে একটু রাব করে নিলাম। তারপরে এখন আমার আমার কাছে যে রিবনটা রয়েছে ম্যাগনেসিয়াম রিবনটা, এখন আর কোনো কোটিং নেই আপার লেয়ারে, তো আমার কাছে শুধু এখন ম্যাগনেসিয়াম রিবনই রয়েছে। এবার আমি ওটাকে ফ্লেমের মধ্যে ইন প্রেজেন্স অফ অক্সিজেন যদি ওটাকে বার্ন করি, আফটার গেটিং ইন কন্ট্যাক্ট উইথ দ্য ফ্লেম ইট স্টার্টস টু বার্ন উইথ ড্যাজলিং হোয়াইট লাইট। এই যে আমি হোয়াইট লাইটটা দেখতে পাচ্ছি, এটাকেই বলা হচ্ছে যে এটা ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে, রাইট? দ্য পাউডারি অ্যাশ which is MgO or magnesium oxide is then collected in a watch glass। বোঝা গেল? তাহলে এটা কি কালারের হবে? পাউডারি হোয়াইট। ঠিক আছে, ওকে। এবার আমরা ফিজিক্যাল আর কেমিক্যাল চেঞ্জেসের একটুখানি ডিফারেন্স দেখে নেব। ফার্স্টে আসছে নিউ সাবস্টেন্স, তাহলে নিজেরাই বলো ফিজিক্যাল চেঞ্জে কোনো রকম নিউ সাবস্টেন্স তৈরি হয়? অবশ্যই হয় না। আর কেমিক্যাল চেঞ্জে হয়, নতুন কম্পাউন্ড তৈরি হচ্ছে। আচ্ছা, নেক্সট স্টেবিলিটি, ফিজিক্যাল চেঞ্জ ইট ইজ টেম্পোরারি, আর কেমিক্যাল চেঞ্জ মোস্টলি ইট ইজ পার্মানেন্ট, কিছু কিছু ক্ষেত্রে টেম্পোরারি হতে পারে যদি আমরা ওটাকে রিভার্স ব্যাক করতে পারি। রিভার্সিবিলিটি ঠিক তার পরের পয়েন্টটাই রয়েছে, ফিজিক্যাল চেঞ্জ ইট ইজ রিভার্সেবল, আর কেমিক্যাল চেঞ্জ মোস্টলি ইরিভার্সেবল, কিছু কিছু ক্ষেত্রে রিভার্স ব্যাক করা যায় কিছু রিয়াকশনের ক্ষেত্রে। চেঞ্জ ইন মাস, ফিজিক্যাল চেঞ্জে কোনো রকম চেঞ্জ হচ্ছে না, কেমিক্যাল চেঞ্জে অবশ্যই ইনক্রিজড বা ডিক্রিজড হবে। যদি আমরা মাসটাকে মানে যে ধরো কোনো একটা গ্যাস হলো, সেটাকে আমি কনজার্ভ করতে পারছি না, তখন মাসটা চেঞ্জ হবে। বা আমি এই যে বললাম এখানে ম্যাগনেসিয়াম শুধু আমি নিয়েছিলাম, এয়ার থেকে কতটা অক্সিজেন নিচ্ছে আমি তো জানি না, তাহলে আমি শুধু এই মাসটাকে ক্যালকুলেট করেছিলাম। এখন যখন আমি ক্যালকুলেট করছি কম্পাউন্ড যেটা প্রোডাক্ট তৈরি হয়েছে এমজিও হয়ে গেছে, মাসটা অলরেডি ইনক্রিজড হয়ে গেছে, তাহলে আমাকে এই অক্সিজেনটাকেও জানতে হবে কতটা মাস অ্যাটমসফিয়ার থেকে কাজে লেগেছে। তাহলে এখানেই দেখা যায় ইনক্রিজড বা ডিক্রিজড হতে পারে মাস।
নেক্সট হচ্ছে চেঞ্জ ইন এনার্জি, এখানে ডাজ নট টেক প্লেস, কোনো রকম এনার্জি চেঞ্জ হয় না, কেমিক্যাল চেঞ্জে অ্যাবজর্বড হতে পারে বা রিলিজড হতে পারে। আর চেঞ্জ ইন প্রপার্টিস, অনলি দ্য ফিজিক্যাল প্রপার্টিস উইল চেঞ্জ, শেপ, সাইজ, কালার এগুলো। আর কেমিক্যাল চেঞ্জের ক্ষেত্রে বোথ দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস উইল চেঞ্জ, মানে কেমিক্যাল চেঞ্জ হচ্ছে তার এফেক্টে যেটা হচ্ছে সেটাই আমরা দেখতে পাচ্ছি, তার সাইজটা হয়তো চেঞ্জ হয়ে গেল, তার কালারটা চেঞ্জ হয়ে গেল, কেন? কারণ তার মধ্যে কেমিক্যাল প্রপার্টিজের চেঞ্জ হয়েছে, তার এফেক্টে তার ফিজিক্যাল প্রপার্টিজও চেঞ্জড হয়ে গেছে। বোঝা গেল? তো এটাই ছিল পুরো চ্যাপ্টারটা, খুবই ছোট একটা চ্যাপ্টার, খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে বা যদি কোনো নতুন এক্সাম্পল পাও যেটা বুঝতে অসুবিধা হচ্ছে বা একটু ডিসকাস করে দিলে ভালো হয়, অবশ্যই আমাকে জানাবে। নেক্সট টপিক খুব তাড়াতাড়ি আসছে। টাটা। খুব